আমাদেরকে বলছিলেন, বা সরি আমাদেরকে না, সবাইকেই বলছিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না। সেই বক্তব্য এখনো আছে কিনা? গতকালও আপনার একটা বক্তব্য এরকম ছিল, মানে ইসি ঘেরাও করে কমিশনকে পদত্যাগ করানো হবে, এই বিষয়ে দলীয় কর্মসূচি কোথায়? এটা আপনাদের দলীয় কর্মসূচি কিনা? আমরা এই ব্যাপারে একটু কনফিউজ কোথায় থাকি জনাব পাটোয়ারি। এনসিপির আসলে মুখপত্রকে আমরা অনেক সময় দেখি, মানে কেউ একটা এরকম কথা বলতেছেন, পরে আবার আরেকটা কথা বলতেছেন। আমরা এইটার কারণ কি? মানে আপনি কি দলের মধ্যে সমালোচিত হন আপনার কিছু কথার জন্য? অনেকেই বলে থাকেন যে আপনি খুব ডাইরেক্ট কথা বলেন, অনেকে বলে থাকেন আপনি আপনার কথায় আবার অনেক সময় একটু অ্যারোগেন্সও প্রকাশ পায়। দুইটা বিষয় যদি আপনি বলেন, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না সেটার ব্যাপারে আপনি আসলে এক আছেন কিনা, ইসি ঘেরাও করে কমিশনারকে পদত্যাগ করানো হবে, এই বিষয়ে দলীয় কর্মসূচি কবে? প্রথমত আপনি যেটা বলছিলেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, আপনি এটার আংশিক বক্তব্য তুলে ধরেছেন, সেকেন্ড অংশটা বলেন না। সেকেন্ড অংশটা বলেছি যদি বিচার সংস্কারের গুলো একটি সুষ্ঠু প্রক্রিয়া না হয় তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না। তো ফাহাম ভাই যেটা বলছিলেন যে বিএনপি তো গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে বা রুল করে, তা আমরা তো এক বছর সরকার কেমন চলতেছে বা কি করতেছে এগুলো খুব ভালোভাবে দেখতেছি। আপনার বিএনপি যে ফর্ম করবে, এনসিপি ছাড়া আবার বিএনপি ফর্মও করতে পারবে না গভর্নমেন্ট, এবং পিপল এখন একটু সন্দিহান রয়েছে যে আসলে সামনে কি করতে যাচ্ছে। তো কিছু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট বলি, এগুলা তো আপনি যেহেতু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট গুলা পেতে চাচ্ছেন, এখন যেটা জামায়াতে ইসলামী প্রভিশনাল যে কনস্টিটিউশনাল যে অর্ডার চাচ্ছে, এটা কিন্তু পিওসি বেসিক্যালি এটা পাকিস্তানে হয়েছিল। তো সেখানেও আমাদের কিছু রিজার্ভেশন রয়েছে, বিকজ দ্যাট পিওসির মাধ্যমে কিন্তু মার্শাল লর একটা সুযোগ সৃষ্টি হয়েছিল, তো সেখানে আইয়ুব খান ক্ষমতায় এসেছিলেন, আর অনেকগুলো কাহিনী ঘটেছিল। এবং জামায়াত ইসলামের যে পলিটিক্স সেখানের মধ্য দিয়ে কিন্তু বিপ্লব বা যে কোনো কেওয়াজ হলে তাদের অনেক বেশি প্রফিট হয়, যেহেতু এটা রেভলিউশনারি ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন। তো আমরা সেই জায়গাতেও খুব কনসার্ন থাকি যাতে এই ধরনের কোনো পরিস্থিতি সামনে সৃষ্টি না হতে পারে। সেকেন্ড যেটা হলো, বিএনপি বলছে যে একটি মানে 5 তারিখে একটা মিটিং হওয়ার কথা, সেখানে হোপসো বিএনপি এই পর্যায়ে এসেছে। আমি যতটুকু জানি তারা রাজি হবে যে একটি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে এই প্রসেসটা আগানো, এবং ভবিষ্যতে সংসদে এসে তারা এই জিনিসটা করবে। তো এখন পর্যন্ত মানে এটার কিভাবে খুব ভালো করে সম্পন্ন করবে, এটাতে বিএনপিও একটি ভালো সলিউশন দিতে পারে নাই, জামায়াত ইসলামী একটি সলিউশন দিতে পারে নাই। আমি আলী রিয়াজ স্যার থেকে শুরু করে বাংলাদেশের মানে বিএনপির যিনি থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে লিগ্যাল ক্ষেত্রে ওনারা বুদ্ধি পরামর্শ নিয়ে থেকে, বোরান স্যার, রিদওয়ান স্যার থেকে শুরু করে জামায়াত ইসলামীর যারা বুদ্ধি নিয়ে থাকে, শিশির মনির, সবাই থেকে একটু কথা বলার সুযোগ হয়েছিল। সেই জায়গা থেকে যতটুকু বুঝি ওনারা হয়তো পলিটিক্যাল কারণে এই জায়গাটা বলতেছে, কিন্তু যখন আমরা তাদের সাথে তর্ক বিতর্ক এবং আলোচনার মধ্যে যাই, আমরা যে প্রপোজিশনটা দিয়েছিলাম নিউ কনস্টিটিউশন, সেই জায়গাটা ওনারা অনেকাংশে এগ্রি বা সম্মত হয়। কারণ বাংলাদেশের সত্যিকার অর্থে যদি আমরা ডেমোক্রেটাইজেশন এবং আমাদের অতীতের যে ইনস্টিটিউশনালের যে ভেঙে পড়ার দুরবস্থা থেকে বেরোয় আসতে চাই, সেই জায়গা থেকে ফাহাম ভাই একটি কথা বলেছিলেন একটু আগে, আমি ফাহাম ভাইকে খুবই সম্মান করি, যে বলেছিলেন নিয়মের মধ্যে থাকতে চান। তাহলে এই গণঅভ্যুত্থানকে পিপলকে আপনি ওয়েলকাম জানাইছেন নাকি জানান না? তাহলে আপনি নিয়মের মধ্যে থেকেই 5 বছর পরে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনের প্রসেসের মধ্যেই আপনি শেখ হাসিনাকে বিদায় করতেন। এবং গত 3টে ইলেকশনে আপনার এত ভোট ব্যাংক থাকা সত্ত্বেও আপনি নিয়মের মধ্যে থেকেই শেখ হাসিনাকে আপনি বিদায় করতে পারেন, মানে এবং শেখ হাসিনা হলো নিয়ম ক্রস করে ফেলছে। মানে আমি যে এজেন্সটা বলতে চাচ্ছি, আপনি কোশ্চেনটা করেছিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। সো আমরা যদি লিগ্যাল পার্সপেক্টিভ ওয়েতে দেখি, বাংলাদেশ 5 অগাস্টে গত বছরের যে জায়গাটা ছিল এখনো কিন্তু ওই জায়গাটা রয়ে গিয়েছে। এখনো 106 এর নিয়মের ব্যত্যয় করেই তো এই কাজগুলো এখন হচ্ছে, এবং সংবিধানের অধিকাংশ জায়গাটাই কিন্তু হলো অলরেডি এটা আছে নাকি নাই। কোনো কাজ সংবিধানের অধীনে হয়, কোনো কাজ সংবিধানের অধীনে হয় না, এবং বিএনপি ওই কাজগুলোতে সন্তুষ্ট রয়েছে। কিন্তু আমি একটা জিনিস বুঝছি, আপনারা তো সংবিধানটারই ছুঁড়ে ফেলে দিতে চাইতেছেন বা সংবিধানটা আপনারা মানতে চাইতেছেন, তো সেই সংবিধানে এটা সংযুক্ত হোক এইটারই আপনারা এত বেশি গুরুত্ব কেন দিচ্ছেন? ডক্টর সালাম কিন্তু বলতেছিলেন যে এইটা নিয়মের বাইরে গিয়ে উনি বলতেছেন যে সংবিধানের চেয়েও কিন্তু এই আন্দোলন, এই অভ্যুত্থান, এই প্রমিস পোস্ট 5 আগস্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আপনারা সেই সংবিধানটার মধ্যে এটা চাইতেছেন কেন, যে সংবিধানটা আপনারা ফালা দিতে চান? আপনি হয়তো মিস করেছেন, আমাদের প্রস্তাবনাটা ছিল গণপরিষদ। আমরা তো এই সংবিধানের মধ্যে থেকে গণপরিষদ না, মানে এই যে এখন ইমপ্লিমেন্টেশনটা কখন হবে সেইটা আপনারা প্রেসিডেন্সিয়াল অর্ডার করেই কেন এটা চাইতেছেন, মানে কারণটা কি? আমরা তো প্রেসিডেন্সিয়াল অর্ডারের কথা বলি নাই, আমরা তো বলেছি নিউ কনস্টিটিউশনের মধ্য দিয়ে হোক। নিউ কনস্টিটিউশন মানে সবকিছু
জি, আমরা তো গণপরিষদের কথা মানে গণপরিষদের কথা বলতেছেন যে গণপরিষদ করে হোক, এটা আমরা নতুন করে না, এটা আমরা কনসেনসাস কমিশনে আমরা যে প্রস্তাবনাটা দিয়েছিলাম সেটার মধ্যে আমরা গণপরিষদ একদম সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে সবকিছু রিস্টার্ট করার কথা বলেছিলাম। এখন যেটা হতে যাচ্ছে এখন আমি যতটুকু কথা শুনেছি যে তারা একটি প্রেসিডেন্সিয়াল অর্ডার করবে এবং ইলেকশনের সময় গণভোটের একটা প্রস্তাবনা নিয়ে আসতে চাচ্ছে। সেখানেও পিপলস উইলে থাকতে পারে, অর্থাৎ না তারা গণপরিষদ না তারা অ্যামেন্ডমেন্ট। কারণ বিএনপির যে কথাটা বলেছিল আমরা সেখানে অবজেকশন দিয়েছিলাম, কারণ সংবিধানের বেসিক স্ট্রাকচার সেটাই চেঞ্জ হয়ে গেছে। আমার মানে আপনারা যদি গণপরিষদের নির্বাচন চান বা গণপরিষদটাই যদি আপনারা চান, তাহলে বর্তমান যে সংবিধান আছে সেইটা কতদিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে, নতুন একটা সংবিধান না হওয়া পর্যন্ত? গণপরিষদ যখন আমরা বলি তখন যখন গণ অভ্যুত্থানটা হয়ে গেছে পিপলস উইলের মধ্য দিয়ে, তখনই তো সব সংবিধানটা বাতিল হয়ে গেছে তো। তাহলে এখন আপনি বিচার কাজ, বাংলাদেশ সরকারের কাজ, সেটা কি দিয়ে চালাতেছেন তাহলে? এটা তো আমরা অনেক আগ থেকে বলে আসছি যে একটি যদি ঘোষণাপত্র হতো অথবা একটি পেপার হতো যেটা সবার মধ্য দিয়ে এবং সেটার মধ্যে দিয়ে বাংলাদেশ পরিচালনাটা হলে ভালো হতো। এখান থেকে আমরা তো আমাদের জায়গা থেকে সরি নাই। আপনারা জায়গা থেকে সরেন না, কিন্তু আপনারা মানে এদের সাথেই বৈঠক করতেছেন বিএনপিকে ডাকার ক্ষেত্রে বা তাদের সময়। এখন আবার দেখতেছি যে তিনি আসলে মানে বিএনপির সাথে তার সম্পর্কটা একটু বেশি ভালোর দিকে, মধুর। তো সেইটারকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন সেটা নিশ্চয়ই আপনাকে আপনার সময়ের কলম বলে দিবে। আমরা অন্য প্রশ্নে আপনার কাছে আসবো। আমি একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে যেতে চাই। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে দুইটা বিষয় আমি একটু জানতে চাইছিলাম যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনি কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আপনি এগুলি বলছেন যে এগুলি এনসিপি থেকে প্রকাশ করা হবে, নির্বাচনের আগে বিশেষ প্রকল্প ফাঁস করা হবে, সেইটা বলছেন হচ্ছে আপনাদের আরেকজন নেতা সামান্তা শারমিন। আপনি এই দুইটাকে আসলে এনসিপির কথা মনে করেন কিনা, আপনাদের দুইজন বড় নেতার দুই জায়গা থেকে কথা মনে করেন কিনা? আমাদের আরো প্রশ্ন আছে, গুচ্ছ প্রশ্ন, সুতরাং আপনি যদি একটু, কারণ অনেকগুলি বিষয়, ফাহামকে, ডক্টর সালামকে শুনতে গিয়ে আমরা একটু টাইম ম্যানেজমেন্ট। প্রথমত দুইটা বিষয়, আমাদের পলিটিক্যাল এরিনাতে যারা লিডার বা বিএনপি অ্যাক্টিভিস্ট বলেন বা জামায়াতের পলিটিক্যাল লিডার বা অ্যাক্টিভিস্ট, ছোট মুখে বড় কথা, তাদের মধ্যে দুইটা বিষয়, একটা হলো চাতুরতা আর একটা হলো অজ্ঞতা। তো আমি যেভাবে মির্জা ফখরুলকে দেখি, উনি ছাত্র ইউনিয়ন করছে, তো উনি হয়তো প্র্যাকটিক্যালি চিন্তা করেন না। আমি আবার এখানে ওনার কিছু অজ্ঞতা আছে। ওনাকে এক রাতে পুরো বাংলাদেশের হলো স্টুডেন্ট সোসাইটি একটা কথা বলার কারণে ওনার বিরুদ্ধে ক্যাম্পেইন করছিল। তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, ডোন্ট ডু ইট, হি ইজ দ্য গণ অভ্যুত্থানে ওনার বড় অনেক অবদান রয়েছে, ফলে সবাই এটাতে নীরব থেকেছে। উনি কয়েকদিন আগে ইন্ডিয়ার প্রশ্নে যে সাক্ষাৎকারটা দিয়েছেন, কথা বলেছেন, এটা পরবর্তীতে এআই নাকি এআই না, কিন্তু এটা জনমনে একটা দোয়াশা সৃষ্টি করেছে। কিন্তু বিএনপির মধ্যে অথবা আমাদের পলিটিক্যাল এরিনাতে চতুর একজন লোক আছেন, সেটা হলো সালাউদ্দিন। যদি অজ্ঞ বলি, অজ্ঞতার জায়গা থেকে, সরি আমাদের যা আমরা দেখে আসতেছি, ওনাকে অনেক সজ্জন জানে, অনেক সজ্জন দেখেন। কিন্তু আমাদের প্রশ্ন মির্জা ফখরুলের আপনার নিয়েই তো আমাদের, আমি প্রশ্নতে আসছি। জি বলেন। তো যেই কোশ্চেনটা আপনি করেছিলেন যে মির্জা ফখরুলের এখানে ইউনূস স্যারের বিষয় না, বিষয়টা হলো মির্জা ফখরুলের খুব ভাই বেড়াদার, যে রুমে বসে গল্প করেন, জাতীয় পার্টি নিয়ে দুজন বন্ধু আছেন, রুমমেট ক্লাসমেট যাই বলি না, এখন উনি ওই জায়গায় কট খায়া গেছেন। সো আমি আপনার কথা অবশ্য খুব মানে ফলো করতে পারতেছি না, মানে মির্জা মানে আপনি ওয়াহিদউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাই আছেন, মানে এখানে মির্জা ফখরুলের একটা বড় ভূমিকা রয়েছে। আপনি এই পলিটিক্যাল এরিনাতে ওনার জায়গাগুলো অ্যাভয়েড করতে পারেন না। কনসেনসাস কমিশন আবার সালাউদ্দিন রয়েছেন এবং উনি ওই জায়গায় চতুরভাবে এখানে বাংলাদেশের মানুষের সাথে অনেকগুলো কাজ করতেছেন, যেটা হলো আসলে ওনার ব্যক্তিত্বের সাথেও যায় না, হয়তো পার্টিগত তার জায়গা থেকে এগুলো করেন। আমরা এটা নিয়ে নিশ্চয়ই, এখন আপনার প্রশ্ন আসে যে উপদেষ্টাদের মধ্যে যেটা শুনেছে, আমরা শুনতে পাচ্ছি, আমরা যখন নাগরিক কমিটি গঠন করেছিলাম অথবা এই সরকারকে দুইটা বিষয়, যে সরকার যদি কোনো ভালো কাজ করে সেটাতে আমরা সাপোর্ট দিব, কোনো যদি খারাপ কাজ করে সেটাতে আমরা বলছি সমালোচনা করব এবং জবাবদিহিতার আওতায় নিয়ে আসব।
তো বাংলাদেশে প্রধানমন্ত্রী শাসিত শাসন বা ইউনিটারি গভর্নমেন্টের একটা জায়গা, সেন্ট্রাল বডি হওয়ার কারণে সবাই ইউনূস স্যারের দিকে চয়েস। একজন হচ্ছে বিএনপি, আরেকজন হচ্ছে বিএনপির খুব প্রিয় বা পালিত বা ওরকম কি যেন একটা শব্দ, আমি আবার ওইটা খুঁজে পাচ্ছি না লাইনটা, যে জনাব নুরুল হক নূর, আপনারা কি আসলে বিএনপির সাথে খুব বেশি, মানে আমার এটা জানা ছিল না কিন্তু, মানে আপনি এখন বিএনপির খুব ঘনিষ্ঠ কিনা এটাও আপনি একটু বলবেন, মানে বিএনপির মানে বি টিম কিনা, বি টিম বা এ আরেকটু ক্লোজ টিম। প্রথম হচ্ছে যে আমাদের ধরেন 18 থেকে 20 কোটি মানুষের মধ্যে অন্তত প্রায় 10 কোটির উপরে মানুষ ইন্টারনেট ব্যবহার করে বা সোশ্যাল মিডিয়াতেও আছে। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন দলের সাপোর্টার আছে। কাজে সবাই চায় তার ব্লকে রাখতে, তার ব্লকের বাইরে কথা বললেই এত তীর্যক ভাষায় মন্তব্য করে। সেই ক্ষেত্রে আমাদের মধ্যে যে একটা সোশ্যাল মিডিয়া ন্যূনতম একটা সেন্স থাকা দরকার, এটা আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই। সো এখন এইগুলোকে খুব বেশি আমি প্রাধান্য দিতে চাই না, কারণ রাজনীতি করলে তো এগুলো শোনাই লাগবে। তারপরে যে আপনি যেই প্রশ্নটা করেছেন সেইটার বিষয়ে, যে বিএনপির সাথে ঘনিষ্ঠতা বা দূরত্ব বলতে কিরকম বুঝাবে সেটা আমি জানি না। তবে আমি এইটুকু বলতে পারি যে গত এই আওয়ামী লীগের 1.5 দশকে আমরা বিভিন্ন ক্ষেত্রে যেই ভূমিকাগুলো নিয়েছি বা যেই কাজগুলো করেছি আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে, সেখানে অনেকখানি বিএনপির ফেভারে গিয়েছেন। ধরেন এই আন্দোলনের প্রেক্ষাপটটা তো আমরাই তৈরি করেছি 2018 সালে কোটা সংস্কার আন্দোলন। অবশ্যই আমরা আমাদের প্রশ্নে ফিরে আসি, কারণ আপনি যখন এই প্রশ্নের জবাব দিচ্ছেন তখনই আবার আরেকজন দর্শক বলছেন নূর তো জামায়াত ঘেঁষা, তিনি আর কি বলবেন। অর্থাৎ আপনি একই সাথে বিএনপি ঘেঁষাও, জামাত ঘেঁষাও, সব ঘেঁষাও, এতে অসুবিধা নাই। আর রুমিন ফারহানা ব্যারিস্টার, আপনাকে নিয়েও মন্তব্য আছে, যে মন্তব্যটা আমার চোখে পড়তেছে। খালেদ ভাই ভালোই উপভোগ করছেন, রুমিনকে দিয়ে আপনার কথাগুলি বলাচ্ছেন, ইন্টারেস্টিং। আমি একটু জনাব নুরুল হক নূর আপনার কাছে আসতে চাই, এই সেফ এক্সিটের কথাটা এবং উপদেষ্টা পরিষদের মধ্যে কারা আসলে মানে মানে শত্রুতে পরিণত হইল এই যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিলেন দলটার সঙ্গে? এটা রুমিন ফারহানাও আপা যেটা বলেছিলেন যে উপদেষ্টা বা নাহিদ বা আন্দোলনকারীদের উপদেষ্টাদেরকে চুক্তি হয়েছিল, সেটা ওনারা জানতে পারবেন যে কোনটা রক্ষা করেন নাই বা প্রতারণা করেছিলেন। কিন্তু আমি উপদেষ্টা পরিষদের মধ্যে আসলে 3 ধরনের লোক দেখি, 3টা বলয়ের লোক দেখি। সেই জায়গা থেকে একটা বলয়ের লোক আছে যারা আপনার কিছুটা আর্মি এবং প্রো আওয়ামী লীগের, তারা চাচ্ছে যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হোক নির্বাচনে বা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে, বা আওয়ামী লীগের এই ধরেন অন্যতম সঙ্গী ছিল জাতীয় পার্টি, তাদেরকে স্পেস দেওয়া হোক। যেই কারণে আমরা যখন জাতীয় পার্টির বিরুদ্ধে প্রোগ্রাম করলাম, আপনি দেখেছেন যে প্রকাশ্য দিবালোকে সমস্ত মিডিয়া সবকিছুর সামনে একটা দলের প্রধান, একটা দলীয় কার্যালয়ের সামনে আমাদের উপরে হামলা হয়েছিল। যদিও লোক দেখার একটা তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটির প্রতিবেদন আদৌ আলোর মুখ দেখে কিনা, কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটা আমরা জানি না। কিন্তু এটা শেখ হাসিনার আমলে, শেখ হাসিনাকে তো আমরা ফ্যাসিস্ট বলছি, আওয়ামী লীগকে তো আমরা ফ্যাসিস্ট বলছি। এইভাবে হ্যাঁ গুম করেছে, খুন করেছে, কিন্তু বিএনপির কোন নেতা কর্মী, শীর্ষ নেতাদেরকে কার্যালয়ের সামনে এইভাবে বোধহয় আপনার পিটিয়ে আহত করেনি। তো আমাদেরকে সেটা করেছে। সো কেন আমরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বা প্রতিবাদ করেছিলাম, করার একটা সুযোগ পাচ্ছি। এবং বিশেষ করে এই ধরনের একটা গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন দেশেই বড় ধরনের অনেক পরিবর্তন ঘটে। সেই জায়গা থেকে এখন এই পরিবর্তনটা মানুষের প্রত্যাশিত। কিন্তু দুঃখজনক হচ্ছে যে সরকার দায়িত্ব নেয়ার 1 বছর পার হয়ে গেছে, অলরেডি 14 মাস, কিন্তু এতদিনও সেটা করতে পারে নাই। আর সরকার এটা সম্পন্ন করতে না পারার ফলেই কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যেও নানান ধরনের মতানৈক্য, এবং শেষ পর্যন্ত আসলে এই জুলাই সনদের যেই বিষয়বস্তুগুলো, যে 84টি প্রস্তাব বা 84টি বিষয় নিয়ে যে জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন আলাপ আলোচনা শেষ পর্যন্ত একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করেছে, সেইটার কতটুকু বাস্তবায়ন হয় সেইটা নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে। ধরেন যে অনেকগুলো প্রস্তাবে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাহলে বিএনপি সরকার গঠন করলে তো বিএনপি সেটা করতে বাধ্য নয়, কারণ বিএনপি তো আগেই সেটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা বারবার বলেছিলাম যে যতটুকু বাস্তবায়ন করা যায় রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে, সেটা আগামী জাতীয় নির্বাচনে আগেই করা দরকার ছিল, এবং সেটার ভিত্তিতে নির্বাচনটাও করা দরকার ছিল।
সেক্ষেত্রে আইনগত কিছু জটিলতা ছিল, যেমন কিছু বিষয় অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যায়, আবার কিছু বিষয়ে সংবিধান পরিবর্তনের প্রয়োজন হয়। যেমন আমরা যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করি, আমাদের 500 সংসদ সদস্য হয়, কিংবা আরো কিছু পরিবর্তনের ক্ষেত্রে সংবিধানের মূল নীতি এবং সংবিধানের আরো কিছু অনুচ্ছেদে, সেই ক্ষেত্রে তো আমাদের সংবিধান পরিবর্তন করতে হয়। সংবিধান পরিবর্তনটা তো আসলে অধ্যাদেশ দিয়ে সম্ভব না, সেটার জন্য তো একটা পার্লামেন্ট বা গণপরিষদ লাগতো। সেটা ধরেন যদি 6 মাস আগে এই ধরনের একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে গণপরিষদ করে বা গণভোট এটা সম্পন্ন করা যেত, তাহলে এখন এই সনদটা পরিপূর্ণ বাস্তবায়ন হতো। এখন যেই দলই সরকার গঠন করে, শেষ পর্যন্ত আসলে তাদের উপরে ডিপেন্ড করতেছে যে জুলাই সনদের কতটুকু বাস্তবায়ন বা কার্যকর হবে। এখন এই গণভোট, জাতীয় নির্বাচনের দিন একই সময় গণভোটের কথা বলছে। ধরেন এইখানে কিছু দল এটার পক্ষে ক্যাম্পেইন করলো, জুলাই সনদের পক্ষে, কিছু দল এটা নিয়ে কথাই বললো না, এবং দেখালো ভোটে যদি এটা না জয়ী হয়, তাহলে তো এইটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে না যারা সরকার গঠন করবে। সুতরাং সেই ক্ষেত্রে প্রকৃত অর্থে একটা অনিশ্চয়তা থেকেই যায়, এবং যারা সরকার গঠন করবে শেষ পর্যন্ত তারা কতটুকু কমিটমেন্ট। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা যদি কমিটমেন্টটা বিশ্বাস না করেন, জন্মনুর লোকনুর, আমি হচ্ছে যে আপনাকে ধরেন, আপনি যারে বিশ্বাস করতেছেন না সে ক্ষমতা গেলে এটা করবে, এটা আপনি একটা বাতিল করাটা ডিফিকাল্ট, একদম ডিফিকাল্ট না। বিশ্বাস করেন জন্মনুর লোকনুর, একদম ডিফিকাল্ট না। ওরা আইসা প্রথমেই পার্লামেন্টে প্রথম দিনই বলবে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত পার্লামেন্টের বাইরে যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলি আমরা আর ইনকর্পোরেট করতেছি না, এগুলির ব্যাপারে এই পার্লামেন্ট আলোচনা করিয়া ঠিক করিবে। এখন সেটা কি হয় সেটা তো পরবর্তী রিয়াকশন, কিন্তু এই আমার কাছে মনে হয় কি জানেন, আমার কাছে কি মনে জানেন নূর, বিএনপি যতটুক করতে পারবে ওটুক কিন্তু ওরা বলতেছে, যতটুক করতে পারবে না ওটুক কিন্তু ওরা বলতেছে না। আমার কাছে মনে হয় অন্তত বিএনপি এখানে স্মার্ট প্লে করতেছে না, কিন্তু আসলে আমার মনে হইতেছে, কারণ বিএনপি কিন্তু খুব সহজে এটা মেনে নিতে পারতো। এই প্রেসিডেন্টের প্রভাইসো, এই মহামান্য জনাব শাহাবুদ্দিন চুপ্পুর প্রভাইসো, উনাদের বাতিল করতে আপনার মনে আছে আওয়ামী লীগ কিন্তু গুরুত্বপূর্ণ বিল 1-1.5 মিনিটে পাস করাইছে, বিএনপি আরেকটু স্মার্ট তো ওই 20-25 সেকেন্ডে পার করাইতো। এখন সেই ক্ষেত্রে ধরেন এইখানে আগামীতে সরকার গঠন যারা করবে, এবং সেইখানে বিএনপির একটা সম্ভাবনা থাকায় আলোচনার ক্ষেত্রেও আপনার বিএনপির মনোভাবকে প্রাধান্য দেওয়া হয়েছে, এবং বিএনপির না শুধু, আসলে শেষ পর্যন্ত আমরা চেষ্টা করেছি যে এখানে মেজর স্টেক হোল্ডার যারা, তারা যেন কনভিন্স থাকে। সো এখন এইটুকু যেটুকু আমরা একমত হয়েছি, এইটুকু যদি এক্সিকিউট করা হয়, তাহলে আমার মনে হয় যে আসলে দেশে আগামীতে আমরা যেটা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে আমাদের যে কিছু রাষ্ট্রের বা একটা রাষ্ট্র টিকে থাকে কিছু প্রতিষ্ঠানের উপরে ভিত্তি করে, সেই ধরনের কিছু প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারি নাই। সেটা বিচার বিভাগ, নির্বাচন কমিশন, সেটা আমাদের জাতীয় মানবাধিকার কমিশন, সেটা হচ্ছে তথ্য কমিশন, এই ধরনের কিছু প্রতিষ্ঠান, আমাদের মহা হিসাব নিরীক্ষক, এই প্রতিষ্ঠানগুলো, এবং আমরা এই যে রাজনীতিতে যে আমাদের এত বিভাজন এবং 5 বছর পর পর নির্বাচন নিয়ে যে সংকট, এই সংকট কাটানোর জন্য যে একটা নির্বাচনকালীন সরকারের বিষয়, এই বিষয়গুলোতে আমরা মোটামুটি আলোচনা সাপেক্ষে একটা জায়গায় পৌঁছেছি। এখন এইগুলো যদি কাটা সেরা ছাড়াও যদি সামনে বাস্তবায়ন করে যারা সরকার গঠন করবে, সেক্ষেত্রে বাংলাদেশে হয়তো সামনে অনেক ধরনের ক্রাইসিসে পড়বে না, ক্রাইসিস থেকে দূরে থাকতে পারবে। কিন্তু যদি এগুলোতে আসলে কলম বসাতে যায়, যেটা আমরা অতীতে দেখেছি, তো যে আপনি যেটা বলেছেন, আওয়ামী লীগও করেছে, বিএনপিও করেছে, তাদের সুবিধার জন্য আইন করেছে, আইন বাতিল করেছে। সো এটা যদি করে তাহলে তো আসলে এই গণ অভ্যুত্থানের সাথে তাহলে তাদের একটা আমি মনে করি যে মানুষের স্পিরিটের বাইরে গিয়ে কাজ করা, তো বিশ্বাস রাখতে হচ্ছে আর কি। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা বিশ্বাসটা এরকম মানে এইরকম কেন, মানে বিশ্বাসের ব্যাপারটা, মানে এই যে জুলাই সনদ নিয়ে যতগুলি কথা হয়েছে, ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে আগে করা হবে না পরে করা হবে, ক্ষমতা গিয়ে করা হবে, গণপরিষদ নির্বাচন করবে না করবে, এতগুলি দল পুরোপুরি টেলিভিশনের সামনে মানে তারা আলোচনা করে যে বিষয়টাতে তারা কথা দিয়ে আসলেন, সেটার উপর আমরা আস্থা রাখতে পারতেছি না কেন? এখানে আপনিও ছিলেন, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ছিল, মানে সিটিজেন্স পার্টির ওনারা ছিলেন, জামাত ইসলামী ছিলেন, সারা বাংলাদেশের সব মানুষ দেখছেন, মানে দ্বিধা সংশয়টা কোন জায়গায়?
আসলে অতীতের যে উদাহরণগুলো আছে, এবং এটা তো ঠিক, যদি আমিও রাজনীতি করি, আমাদের রাজনীতিবিদদের তো কমিটমেন্ট আসলে সবসময় ঠিক থাকে না, এবং বিশেষ করে ক্ষমতায় একবার যারাই গিয়েছেন তারা প্রত্যেকেই এই যাবৎকাল বাংলাদেশের এই গত